বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের ষষ্ঠ ক্লাস, দণ্ডবিধির ষষ্ঠ ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব গতদিন যে আমরা 3 নম্বর প্রশ্নে ধারা 34 থেকে 38 পর্যন্ত পড়েছিলাম, সেটার সমস্যামূলক প্রশ্ন। যদিও আমি আপনাদের দেখতে বলেছিলাম, তারপর আপনারা কতদূর দেখছেন কিনা জানি না। তো প্রথমে আমরা দেখি 13 নম্বর পেজের একেবারে নিচেরটা, যেখানে বলা হয়েছে এক্স এবং ওয়াই বারংবার এবং বিভিন্ন সময়ে বিষ প্রয়োগে জেডকে হত্যার জন্য একমত হয়। এক্স এবং ওয়াই দুইজনে বারংবার মানে বারবার এবং বিভিন্ন সময়, মানে আলাদা আলাদা সময় জেডকে হত্যার জন্য একমত হয়। জেডকে হত্যা করার অভিপ্রায় এক্স এবং ওয়াই চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে। এরূপ কয়েকবার বিষ প্রয়োগের ফলে জেড এর মৃত্যু হয়। এখানে এক্স এবং ওয়াই কে কি দায়ী করা যায় কিনা, এই হলো প্রশ্ন। নবম বিজিএস পরীক্ষা এসেছে। তো আমরা আপনাদের শিখিয়েছিলাম, যারা নতুন আছেন বা তাদের উদ্দেশ্যে আবার বলি, বা যে কোনো এখানে যে এগুলার বলে সমস্যামূলক প্রশ্ন, এই প্রবলেম বেসড কোশ্চেনের ক্ষেত্রে এগুলো সলভ করতে হবে। আগে ঘটনার বর্ণনা লিখতে হবে। যদি ঘটনার বর্ণনাটা লেখা হয় নাই টাইটেল দিয়ে, ঘটনার বর্ণনা হবে প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগের লাইন পর্যন্ত ঘটনার বর্ণনা। তাহলে প্রশ্নে জানতে চেয়েছে এতে এক্স এবং ওয়াই কে কি দায়ী দায়ী করা যায় কি, এই লাইনের আগ পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। অর্থাৎ ঘটনার বর্ণনা আপনি লেখা শুরু করবেন এক্স এবং ওয়াই বারংবার এবং বিভিন্ন সময়ে এখান থেকে শুরু করে জেড এর মৃত্যু হয়, এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। আচ্ছা, তো বিচার্য বিষয়ে যদি আমরা আসি, উক্ত ঘটনাতে এক্স এবং ওয়াই কে দায়ী করে যায় কিনা তা আলোচনা করতে হবে। বিচার্য বিষয়টা এখানে প্রশ্ন আছে, মানে প্রশ্নে যা জানতে চাইছে ওটা হবে বিচার্য বিষয়, বাট ওটা আমার ভাষায় হবে যে এক্স এবং ওয়াই রে দায়ী করা যায় কিনা। আমি এখানে লিখবো না যে দায়ী করা যায় কি, এটা লিখবো না, দায়ী করা যায় কিনা তা আলোচনা করতে হবে। এবার চলে এসে আইনগত পর্যালোচনা। আইনগত পর্যালোচনা কিন্তু আপনি যদি ওই সমস্যাটা বুঝে থাকেন, আপনার মনের যাবতীয় যে কথা আছে সব আলোচনা করতে হবে কততে, আইনগত পর্যালোচনায়। তো ওখানে বলছে যে এক্স এবং ওয়াই দুইজনে মিলে পরিকল্পনা করছে হত্যার জন্য, তাহলে এই জায়গায় আপনার মাথায় প্রথমে আসতে পারে 34, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় 34 আসবে না, এই জায়গায় আসবে 37, কারণ এক্স এবং ওয়াই বারংবার এবং বিভিন্ন সময়। হ্যাঁ, যদি বারবার এবং বারবার, বারবার মানে যতক্ষণ পর্যন্ত মারা না যায়, বারবার এবং বিভিন্ন বিভিন্ন সময়, তো এজন্য এই জায়গায় আমার আসবে হচ্ছে কত, 37। তো এই জায়গায় আপনি ওই 37 ধারা আলোচনা করে সিদ্ধান্তে 37 ধারা যা যা আছে বলে দিলেন, সবশেষে আসলেন সিদ্ধান্তে। সুতরাং এক্স ও ওয়াই দণ্ডবিধি 1860 37 ধারার মতো সমানভাবে তাই হবে। বোঝা গেল ভাই? আচ্ছা, তারপরেটা আমরা চলে এসে দেখেন ওয়াই, সরি এক্স এই মর্মে, এক্স এই মর্মে এজাহার দায়ের করেন যে 7 জন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠনে তার জমির ধান কাটা শুরু করে। কয়জন ব্যক্তি? এক্স এজাহার করছে যে আমার জমির ধান 7 জন ব্যক্তি অবৈধ সমাবেশ, অবৈধ সমাবেশ মানে বেআইনি সমাবেশে আমার জমির ধান কাটা শুরু করে। এক্স গিয়ে উক্ত কাজের বাধা দিলে ওয়াই অন্য 10 জন বাধা দিলে, ধান কাটতেছে 7 জন, কিন্তু যখন ওই কাজে বাধা দিচ্ছে ওয়াই এবং অন্য 10 জন অস্ত্র সহ এক্স কে আক্রমণ করেন। বুঝছেন? যে 10 জন ধান কাটতেছে সেই 10 জন না, যে যে 7 জন ধান কাটতেছে সেই 7 জন না, অন্য 10 জন, ওয়াই এবং অন্য 10 জন। সকলে অভিযুক্তের বিরুদ্ধে দণ্ডবিধির পেনাল কোডের 143, 147, 148 ধারা অভিযোগ গঠিত হয়। 143 আছে হলো বেআইনি সমাবেশের শাস্তি, 147 আছে দাঙ্গার শাস্তি, 148 আছে মারাত্মক অস্ত্র সহ দাঙ্গায় শাস্তি। সাক্ষ্যে প্রমাণিত হয় যে প্রথমত 7 ব্যক্তি অন্যান্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক। আদালত সকলকেই দোষী সাব্যস্ত করে পূর্বোক্ত ধারা সময় সাজা প্রদান করেন। উক্তরূপ সাজা বৈধ হয়েছে কিনা, এটা হলো বিচার্য বিষয়। মানে কাহিনী বুঝেন, এক্স তার জমিতে গিয়ে দেখে যে 7 জন শ্রমিক ধান কাটতেছে, সে যখন ওই 7 জনে গিয়ে বাধা দিতে গেছে, তখন ওয়াই সহ অন্য 10 জন এক্স রে অস্ত্র শস্ত্র সহ আক্রমণ করে। তখন এক্স গিয়ে মামলা করছে
মামলাটা হয়েছে 143 ধারায়, 147, 148। 143-এর মধ্যে আছে বেআইনি সমাবেশের শাস্তি, 147 আছে দাঙ্গার শাস্তি, 148 আছে মারাত্মক অস্ত্র সহ দাঙ্গার শাস্তি। তো এই যে তার বিরুদ্ধে যে বিচার হচ্ছে, এই বিচারটা বৈধ কিনা, এই হলো প্রশ্ন। এখন বেআইনি সমাবেশ কি সেটা কিন্তু গতকাল আমি ব্যাখ্যা করেছি। 5 বা ততোধিক ব্যক্তি যদি বেআইনি কোনো কাজ করে সেটাকে বলে বেআইনি সমাবেশ। তো আর দাঙ্গা হলো বেআইনি সমাবেশের সদস্যরা যখন শক্তি বা উগ্রতা প্রদর্শন করে, অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্যরা যখন মারামারি করবে, তখন সেটা হয়ে যাবে দাঙ্গা। এই হলো কথা, বুঝছেন? এখন এই জায়গায় যে চার্জ গঠন করছে 3 ধারায়, এটা সঠিক না। কেন সঠিক না? কারণ আমরা জানি 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে যদি কোনো সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি কোনো অপরাধ হয়, অপরাধ করে, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। সমানভাবে দায়ী করার জন্য লাগবে কত? 149। কিন্তু এই জায়গায় দেখেন 149 নাই। সো এখানে একটা ধারা বাদ গেছে তাদের যৌথ দায় নির্ণয়ের জন্য, সেটা কত? 149। আচ্ছা, একটু পড়ি দেখেন। তাহলে এখানে আহ ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে বলেন তো বিথিকা? হুম, সাজা প্রদান করেন। বিচার্য বিষয় উক্তরূপ সাজার বৈধতা নিরূপণ করুন। বিচার্য বিষয় উক্তরূপ সাজার বৈধতা নিরূপণ করতে হবে। তো আমরা চলে আসি আইনগত পর্যালোচনা। আলোচ্য অংশে সকলকে দোষী সাব্যস্ত করে পেনাল কোডের 143, 147, 148 ধারায় সাজা প্রদান করা বৈধ নয়। দণ্ডবিধি 1860-এর 143 ধারায় অবৈধ সমাবেশ, 147 ধারায় দাঙ্গায়, 148 ধারায় মারাত্মক অস্ত্র সহ দাঙ্গায় শাস্তি আলোচনা করা হয়েছে। অর্থাৎ 147 ধারার মধ্যে 143-এর উপাদান থাকায় 147 ধারা উল্লেখ করলে 143 ধারা উল্লেখের প্রয়োজন নাই। মানে হচ্ছে যে যে জায়গায় দাঙ্গা আছে সেই জায়গায় অলরেডি কি আছে? বেআইনি সমাবেশ আছে। আবার 148 ধারার মধ্যে 147-এর উপাদান থাকায় 148 চার্জ গঠন করলেও 147 ধারা উল্লেখের কি প্রয়োজন নেই। এছাড়া আলোচ্য ক্ষেত্রে সবাইকে সমানভাবে দায়ী করার জন্য 148 ধারার সাথে 149 ধারায় চার্জ গঠন করতে হবে, কারণ বেআইনি সমাবেশের সকল সদস্যদের যৌথ দায় সম্পর্কে 149 ধারায় আলোচনা করা হয়েছে। মানে এই জায়গা বুঝাচ্ছে যে 43-এর চেয়ে বড় প্রকৃতির অপরাধ 147, 147-এর চেয়ে বড় অপরাধ কত? 148। তাহলে যে জায়গায় 148 আছে সেই জায়গার বাকি দুইটা না থাকলেও চলে, থাকার দরকার নাই। তাহলে এই জায়গায় চার্জ গঠন করার দরকার ছিল শুধু 148, আর 148-এর সাথে সবাই সমানভাবে দায়ী করার জন্য কত? 149। তাই আলোচ্য ঘটনায় সকল ব্যক্তির বিরুদ্ধে 148, 149 ধারায় চার্জ গঠন করলে উক্ত চার্জ বৈধ হতো। সিদ্ধান্ত সুতরাং উক্ত চার্জ বা সাজা কি নয়? বৈধ নয়। একটা জিনিস এখানে আপনারা খেয়াল করবেন, সমস্যামূলক প্রশ্ন যেগুলা, এগুলা আপনারা যদি লিখিত কোনো বই দেখে থাকেন, ধরেন আইন পাঠ, প্রিলি মাস্টার বা বাজারে অন্যান্য যে বই আছে, 10টা বইতে 10 রকম সলভ করা, বুঝছেন? দেখা গেল আমারটাও আর এক রকম, 11 রকম, বাট এটার কোনোটাই ভুল না, বুঝছেন? কারণ আপনি যখন প্রশ্ন, কোন সমস্যামূলক প্রশ্ন আসবে, এটা তো আপনার আঙ্গিকে আপনি ব্যাখ্যা করবেন, আপনার ব্যাখ্যা ওই জায়গা ঠিক আছে কিনা বা যৌক্তিক হয়েছে কিনা বিচারক দেখবে সেটা। ধরেন একটা মামলা দুই পক্ষ লড়তেছে, বাদী পক্ষ আর আসামি পক্ষ। এখন আসামি পক্ষ জানে যে আমি এই মামলা হেরে যাব বা এই মামলা আমি অনেক ভুল আছে, তারপরেও কি অনেক জায়গা ছেড়ে দেবে? ওই জায়গা কিন্তু হাল ছেড়ে দেবে না, বরং উনি ওই জায়গা যা যা প্রমাণ করা যায়, ওনার পক্ষে যে সকল কথা আনা যায় সে সকল কথা ওনার কি বলতে হবে। তো প্রবলেমেটিক প্রশ্ন তাই, মানে আপনার যে একেবারে একেবারে যে ধারা আসবে সেই ধারা লিখলেই আপনি সঠিক, বিষয়টা তা না যে সঠিক না, দেন ভুল লিখছে, বাট ওই ভুলের পিছনেও সে অনেকগুলো যুক্তির জায়গা দিছে। তো সেক্ষেত্রেও সে কিছু মার্কস এখানে পাবে ইনশাল্লাহ। আমার কথার মূল বিষয়টা হলো যে প্রবলেমেটিক প্রশ্নের কখনো এক্সাক্ট উত্তর হয় না, এটা বিভিন্ন ভাবে কি করা যায়, ব্যাখ্যা করা যায়। আচ্ছা দেখেন, আমরা এর পরেরটা আসি, পরের প্রশ্নটা, এক্স ওয়াই কে প্রহার করে, এর উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ডে উত্তেজিত হয়ে পড়ে। মানে এক্স প্রহার করে অচেতনে মারধর করছে, এক্স প্রহার করছে কারে? ওয়াই। এই উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে, মানে মার খাওয়ার পরে ওর রাগ আরো বেড়ে গেছে। জেড একজন দর্শক হয়ে
ওয়াই এর ক্রোধের সুবিধা গ্রহণ করার ও তার সাহায্যে এক্স কে হত্যা করার অভিপ্রায়ে তদুদ্দেশ্যে ওয়াই এর হাতে একটি ছুরি দেয়। জেড একজন বাইরের লোক, সে করছে কি যে ওয়াই তুই যেহেতু রাগ হয়েছিস সেই ছুরি নে, ছুরি নিয়ে ওরে দে। ছুরিটির সাহায্যে ওয়াই এক্স কে হত্যা করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের আলোকে ওয়াই ও জেড এর অপরাধের দায় নিরূপণ করুন। আইনের আলোকে ওয়াই এবং জেড তাদের যে অপরাধ হয়েছে এটা দায় নিরূপণ করুন। তাহলে এখানে আপনার ঘটনার বর্ণনা আসবে শুরু থেকে শুরু করে যে এক্স কে হত্যা করে, আর বিচার্য বিষয় আসবে যে এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের আলোকে ওয়াই ও জেড এর অপরাধের দায় নিরূপণ করতে হবে। এবং আইনগত পর্যালোচনায় এটা কোন ধারায় পড়ে বলেন তো? 38 ধারা। 38 ধারা। ওই যে গতকাল আমরা পড়ছি যে অপরাধ হয়েছে একটা, বাট দুইজন শাস্তি পাবে কিভাবে? দুই ভাবে, একটা খুনের জন্য আর একটা কি নিন্দনীয় নরহত্যার জন্য। সেম প্রশ্ন গতবার মানে এই যে লাস্ট যে পরীক্ষা দিলেন এই টাইপের একটা আসছিল বোধহয়। এই প্রশ্ন ধরেন, এই প্রশ্ন 38 ধারা দিয়েও লেখা যায়। আবার এই যে সামনে পড়বো অপরাধের সহায়তা, অপরাধের সহায়তা দিয়েও লেখা যায়। এখন দুইজনই সঠিক। যদি কেউ বলে যে অপরাধের সহায়তা দিয়ে লিখলে ভুল আর 38 ধারা দিয়ে লিখলে ভুল, কোনোটাই ভুল না, যে যে দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে থাকে। দেখেন, আলোচ্য ঘটনায় অয় নিন্দনীয় হত্যার জন্য এবং জেড খুনের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত হবেন। দণ্ডবিধি 1860-এর 38 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত হয় সেক্ষেত্রে তারা সেই কাজের মাধ্যমে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। এক্ষেত্রে ওয়াই যেহেতু আকস্মিক উত্তেজিত হয়ে, আন্ডারলাইন করেন, আকস্মিক উত্তেজিত হয়ে এক্স কে হত্যা করেছে, তাই ওয়াই এক্ষেত্রে নিন্দনীয় হত্যা সংগঠনের দায়ী দোষী সাব্যস্ত হবেন। অপরদিকে জেড যেহেতু পূর্ব পরিকল্পিত ভাবে ওয়াইয়ের হাতে একটি ছুরি মানে একটি ছুরি দেয় এক্স কে হত্যার জন্য, তাই জেড এখানে খুন সংগঠনের জন্য কি হবেন? দায়ী হবেন। সিদ্ধান্ত, সুতরাং দণ্ডবিধি 1860-এর 38 ধারা অনুসারে ওয়াই ও জেড যথাক্রমে নিন্দনীয় হত্যা ও খুনের দায়ে দায়ী হবেন। আপনি যদি প্রথমে সমস্যা পড়ার সাথে সাথে এটা কোন ধারায় পড়বে এটা যদি শনাক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ওই জিনিসটা লেখা সহজ হয়ে যায়। কোন প্রশ্ন আছে ভাই? হ্যাঁ, 36 ধারায় যে ওই প্রশ্ন আসতে পারে যে একজনকে না খাইয়ে মারছে, মানে একজনকে আংশিক মারধর করে আর আংশিক না খেয়ে রাখছে, ফলশ্রুতি সে মারা গেছে, তো কিভাবে হবে? আপনি 2 মাস পড়ছেন আর 2 মাস পড়েন নাই, ফলস্বরূপ বাংলাদেশ বার কাউন্সিলে ফেল করছেন। তো ধরে নিতে হবে না পড়েই ফেল করছেন, বা পড়ছিলেন ঠিকঠাক মতো পড়েন নাই। মারা গেছে, এখন মারা গেলে তো তারে আর তাহলে তো হত্যার সাজা তারে দিবে। এখন যদি ওইভাবে ধরেন যে তারে মাইরে মারছে আর মানে বিরত করে মারছে, যাই হোক না কেন আলটিমেটলি তো রেজাল্ট একটা, মারা গেছে, তাহলে ধরে নেওয়া হবে হয় তারে প্রহার করে মারছে আর না হলে তারে না খাইয়ে মারছে। এই জায়গা তো মারার শাস্তি নাই বা না খেয়ে রাখার শাস্তি নাই, মারা বা না খেয়ে রাখার শাস্তি তো মারা গেছে, তাই বুঝলেন কিনা? এই জন্য এই অনলাইন অফলাইনে যারা আছেন, আমরা ফৌজদারি শেষ করে দণ্ডবিধি শুরু করেছি। আপনারা যারা এই শুনেন আরিফ সাহেব, যারা এখানে আছেন এখনো অনেকে আছেন আমাদের গ্রুপে ভর্তি হয় নাই, এদের আনএক্সপেক্টেড যারা অনলাইন অফলাইনে ভর্তি হন নাই বা যাদের বকেয়া আছে, চেষ্টা করেন এটা পরিশোধের। টাইম তো আজীবন দিয়া, টাইম এখন যদি কেউ না দেয় যে স্যার আমি দেবো না, তারে কি আমি যে মারবো না তার বিরুদ্ধে আমি মামলা করবো? শোনেন, এই টাইম আপনাদের টাইম দেওয়া ভালো নাকি আমি বারবার বলে যাচ্ছি এই শুরু থেকে এইটা ভালো, কোনটা বলেন? দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা 4 নম্বরে আসেন। দেখেন, থাক থাক থাক, এই শোনেন, বারবার বলা এগুলা সিরিয়াসলি করেন। দেখেন আমরা চলে আসি 4 নম্বর প্রশ্ন, বিবিআই অ্যাবেটমেন্ট।
অপরাধের সহায়তা, এর আর এক নাম প্ররোচনা, এর আর এক নাম অপসহায়তা। বলতে কি বোঝেন? দণ্ডবিধি 1860 অনুযায়ী অপসহায়তা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। এই একটা প্রশ্ন যদি আমরা পড়ি, এর উত্তর যদি আমরা জানি, তাহলে বাকি যে বি সি ডি ই এগুলোর উত্তর এমনিতেই হয়ে যাবে। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের দণ্ডবিধির, যে অপরাধে সহায়তা। তো আমরা উত্তরে চলে আসি, আসেন। না, ওই এই এই লেখাটাই হয়তো বা একটু এডিটিং এ মানে ছোট হয়ে গেছে, এই কারণে বাকি সব ঠিক আছে। আচ্ছা দেখেন, অপরাধের প্ররোচনা, এটা এর আগের দিন আমি ভিকারিয়াস লাইবিলিটির ক্ষেত্রে বুঝাইছিলাম। কাকে বলে বলেন তো বিথিকা, অপরাধের প্ররোচনা বা সহায়তা? একজন কাজ করছে না, একজন মানে সে সরাসরি করে নাই, সে একজনকে বলছে যে তুমি এইটা করো। এবং এটা মনে রাখবেন, একটু পরেই পড়বো আমরা, সে এটা করুক বা না করুক, যে এটা বললো যে তুমি এটা করো, সে কিন্তু অবশ্যই দায়ী। আইনের দৃষ্টিতে সে অপসহায়তাকারী বা প্ররোচনাকারী শাস্তি পাচ্ছে। এখানে হ্যাঁ, তো এখানে যে বিষয়টা মনে রাখতে হবে যে আপনার প্ররোচনা মতে যদি অপরাধটা সংঘটিত হয় তাহলে আপনার সাজা বেশি হবে, আর আপনার প্ররোচনা মতে যদি অপরাধটা সংঘটিত না হয় তাহলে আপনার সাজা একটু কম হবে, বাট সাজা থেকে আপনি কোনো নিস্তার পাবেন না। আর এখানে অপসহায়তার জন্য সর্বনিম্ন একজনকেও দায়ী করা। তাহলে আমরা অপরাধের প্ররোচনা একটু পড়ি, দেখেন যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনে প্ররোচনা বা অপসহায়তা করে তবে উক্ত ব্যক্তি প্ররোচনা করেছে বলে গণ্য হবে। অপরাধী বা অপরাধ সংগঠন করতে সাহায্য করে আইনের চোখে সমানভাবে দোষী। দণ্ডবিধি 1860 আন্ডারলাইন করেন 107 থেকে 120 ধারা পর্যন্ত। কত থেকে কত? 107 থেকে 120 ধারা পর্যন্ত অপরাধের প্ররোচনা অপসহায়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে লোক অপরাধ সংগঠন করতে সাহায্য করে তিনি দুষ্কর্মের সহায়তাকারী, প্ররোচক বা অপসহায়তাকারী। মানে আমি বিথিকাকে বললাম যে বিথিকা, আপনি আরিফ সাহেব এই যে যত সব আলতু ফালতু কথা বলে ওনারা ছাদ থেকে ঠেলা দিয়ে ফেলে দেন। এখন বিথিকা আরিফ সাহেবের ছাদ থেকে ঠেলা দিয়ে ফেলুক বা না ফেলুক, আমি কিন্তু এখানে অপসহায়তাকারী। আর বিথিকা যদি করে অপরাধটা তাহলে বিথিকাও শাস্তি পাবে। আর বিথিকা করার ফলশ্রুতিতে যেহেতু আমার প্ররোচনার ফলে অপরাধটা হয়েছে, তাহলে আমার সাজা এখানে কি হবে? বেশি হবে। এ হলো কথা। তাহলে মূল যে অপরাধটা সেটার বলে প্ররোচনা, আর যে প্ররোচনা দেয় তারা বলে প্ররোচনাকারী, আর যারে প্ররোচনা দেয় তারা বলে অপরাধী। কি বলেন? যারে প্ররোচনা দেয় সে কি? অপরাধী। আচ্ছা, আমরা উপাদানে আসি। দণ্ডবিধির 107 ধারা অনুযায়ী কোন অপরাধ সংগঠনের আগে অপরাধ সংগঠনের জন্য গোল দিবেন 3 ভাবে প্ররোচনা বা অপসহায়তা করা যেতে পারে। কয় ভাবে? 3 ভাবে। 3 ভাবে কি কি? একটা দেখেন, প্ররোচিত করে। প্ররোচিত করে মানে হলো যে তারে বলতেছে যে তুমি এটা করো, এটা হলো প্ররোচিত করে। ষড়যন্ত্রে অংশগ্রহণ করে বা থাকতে পারে। আমরা কয়েকজনে মিলে ষড়যন্ত্র করছি যে আমরা এই কাজটা করব, এটা হলো ষড়যন্ত্রে করে বা ষড়যন্ত্রে থাকতে পারে। মানে আপনি যদি ষড়যন্ত্রে থাকেন, কাজটা করেন বা না করেন, ষড়যন্ত্রে থাকেন, তাহলে সেটা প্ররোচনা হিসেবে গণ্য হবে। কোনো কাজ করে বা কাজ করা হতে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে। কখনো কখনো কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থেকে যখন ইচ্ছাকৃতভাবে সহায়তা করেন। ডাক্তাররে বললেন যে ডাক্তার সাহেব অমুক রুগী যাচ্ছে, অমুক রুগী নিয়ে আসছে, তো অপচিকিৎসা দিয়ে অথবা চিকিৎসা দেওয়া থেকে কি থেকে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে দণ্ডবিধি 107 ধারায় মানে এ হচ্ছে প্ররোচনা। তাহলে প্ররোচনার উপাদান কয়টা? 3টা। প্ররোচিত করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, কোনো কাজ করে বা কাজ করা হতে কি থেকে বিরত থেকে। কাজ করে বা কাজ করা হতে বিরত থাকা মানে হলো এরকম বিষয়টা যে, আরো ভালো উদাহরণ যদি এইভাবে দেই, যে আমি আপনাদের বললাম যে আগামীকাল অমুকের বাড়ি গিয়ে ভাঙচুর করবেন, এটা হলো কাজ করে। আর ধরেন আমি একটা ডাক্তার, আপনারা সবাই আমার সহকর্মী, আপনারা আমার আন্ডারে কাজ করেন। এখন আমার আপনাদের একটা নির্দেশ দেওয়া উচিত ছিল যে এই অপারেশনটা তোমরা এইভাবে করো বা এই কাজে এইভাবে করো, কিন্তু আমি ওই জায়গায় চুপ আছি, ইচ্ছা করেই চুপ আছি যাতে আপনারা এই কাজটা ভুল করেন বা না করেন।
তাহলে এটা হলো কাজ থেকে কি বিরত থেকে আমি অপসহায়তা করছি। তাহলে এই হলো মোটামুটি 3টি উপায় প্ররোচনা করে। দণ্ডবিধির 107 ধারায় প্ররোচনা এবং 108 ধারায় প্ররোচককে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে দণ্ডবিধির প্ররোচনার সংজ্ঞা দিছে কত ধারা? 107। আর প্ররোচকের সংজ্ঞা দিছে কত? 108। এখন উদাহরণ পড়ি, দেখেন। ক খকে খুন করার জন্য গ কে প্ররোচিত করে, ক খরে খুন করার জন্য গ রে বলছে, গ খকে খুন করে এবং গ ঠিকই খরে কি করছে? খুন করছে। এখানে ক অপরাধের প্ররোচনার জন্য দোষী হবে, অর্থাৎ ক হলো খুনের সাহায্যকারী এবং গ হলো খুন সংগঠনকারী, মানে গ হলো মূল অপরাধী আর সহায়তাকারী হচ্ছে ক, আর মারা গেছে কে? খ। আমরা চলে আসি প্ররোচক। প্ররোচক কাকে বলে? প্ররোচক হলো যে যিনি প্ররোচনা দেয় তাকেই বলে প্ররোচক। দণ্ডবিধি 1860-এর 108 ধারায় প্ররোচককে সংজ্ঞায়িত করা হয়েছে। 108 ধারা অনুযায়ী যে ব্যক্তি কোনো অপরাধ সংগঠনে বা অপরাধ বলে গণ্য কোনো কার্য সংগঠনের সহায়তা করে সে ব্যক্তিকে প্ররোচক ব্যভিচার বলে। সহজ কথা, যিনি প্ররোচনা দেয় তাকেই কি বলে? প্ররোচক। যিনি প্ররোচনা দেয় তাকেই বলে প্ররোচক। তাহলে প্ররোচনার সংজ্ঞা দেওয়া হয়েছে 107 ধারায়, প্ররোচকের সংজ্ঞা দেওয়া হয়েছে কত? 108 ধারায়। এখন আমরা দেখব যে প্ররোচনায় বা অপসহায়তায় দায়ী করতে মৌলিক নীতি সমূহ। প্ররোচনায় বা অপসহায়তায় দায়ী করতে মৌলিক নীতি সমূহ মানে 108 ধারায় কয়েকটা নীতি বলছে যে এইগুলা একটা যদি থাকে তাহলে সেটা প্ররোচনা বা অপসহায়তা বলে গণ্য হবে। কি কি দেখেন? যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে সে অপরাধ সংগঠিত হোক বা না হোক। প্ররোচনা প্রমাণিত হলে প্ররোচক দুষ্কর্মের সহায়তাকারী শাস্তি পাবে। আন্ডারলাইন করবেন, হোক বা না হোক। একটা জিনিস দেখছেন, মানে যে অপরাধের প্ররোচনা দেওয়া হয়েছে সেটা হোক বা না হোক, মানে সেটা সংগঠিত হোক বা না হোক, যিনি প্ররোচনা দিচ্ছেন তিনি কিন্তু শাস্তি পাবে। এমনকি যে ব্যক্তিকে অপরাধটি করতে প্ররোচিত করা হয়েছে সে যদি উক্ত কাজ করতে গোল দিবেন অস্বীকার করে, তবুও প্ররোচনাকারী প্ররোচনার জন্য অস্বীকার করে। তারে বললাম যে তুমি এই কাজটা করো, বিথিকারে বললাম যে আরিফ সাহেবকে ঠেলা দেয়, ফেলাই দেন। আরিফ সাহেব বলতেছে না, আরিফ দাদা উল্টো পাল্টা কথা বলে, বাট সে আমার দাদা হয় আর সামনে আমার পরীক্ষা, আমার বাচ্চা কাচ্চা সংসার আছে, ঠেলা দিয়ে কি আমি জেলখানায় যাবো নাকি? এই কাজ আমি করবো না। তাহলে বিথিকারে যে কাজটা করতে বললাম উনি সেই কাজটা কি করছে? অস্বীকার করছে। তাহলে এই ক্ষেত্রেও আমি দায়ী হব প্ররোচনাকারী হিসেবে। যে ব্যক্তিকে অপরাধটি করতে প্ররোচিত করা হয়েছে সে অপরাধ করতে যোগ্য কিনা, বলবেন যোগ্য কিনা, বা তার অপরাধ করার একই অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা, আন্ডারলাইন করেন, একই অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা, তার দুষ্কর্মের সহায়তাকারীকে দোষী করতে বিবেচ্য বিষয় না। আমি যারে অপরাধটা করতে বলছি সে ধরেন অপরাধটা করছে, বাট তার অপরাধ করার যোগ্যতা ছিল না, তার বয়স 9 বছরের কম, সে একজন পাগল উন্মাদ। আমি একজন পাগল উন্মাদরে 1 কাপ চায়ে বিষ মিশিয়ে দিয়ে বলছি যে যাও মুখটা দিয়ে আসো, খাইছে। তো ও তো পাগল উন্মাদ, ওর তো ওই বোঝার কোনো ক্ষমতা নাই। তাহলে এখানে পাগল উন্মাদ এর কোনো অপরাধ হয় নাই, কিন্তু আমার ঠিকই হয়েছে, আমি কি করছি? অপসহায়তা করেছি। তো আপনি যদি টেকনিক্যালি টার্মগুলো মনে রাখেন, এগুলো আসলে মুখস্থ না। আমরা প্রথম যে উপাদানটা পাইছি যে প্ররোচনার ফলে অপরাধ সংগঠিত হোক বা না হোক। দ্বিতীয় পাইছি যারে প্ররোচনা দেওয়া হয়েছে সে যদি অস্বীকারও করে। তৃতীয় পেলাম যে যারে প্ররোচনা দেওয়া হয়েছে সে যোগ্য কিনা। তৃতীয় পেয়েছি এটা। বা একই অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা। একই অভিপ্রায় বা জ্ঞান মানে হলো যে চায়ের দোকানের এক পিচ্চিরে বলছেন যে আরিফ আর বিথিকা পাশাপাশি বসা, পিচ্চিরে আপনি আঙ্গুল দিয়ে দেখাইছেন যা এই চা বিথিকারে দিয়ে, এখন পিচ্চি ভাবছে আরিফ, যাইয়ে দিছে কারে? আরিফ রে। আরিফ কে মারা গেছে, তাহলেও ওই লোক যে প্ররোচনা দিল সে যদিও মারতে বলছিল কারে? বিথিকারে, কিন্তু মারা গেছে কে? আরিফ, তথাপিও অপরাধের সহায়তাকারী হিসেবে দোষী হবে। আর সর্বশেষ দেখেন, অপরাধে প্ররোচনা অপরাধ মূলে গণ্য হবে। অপরাধে প্ররোচনা অপরাধ মূলে গণ্য হবে, মানে এটা একটা স্বতন্ত্র অপরাধ। এটা একটা স্বতন্ত্র অপরাধ। স্বতন্ত্র অপরাধ মানে হলো যে এর আগে 34 স্বতন্ত্র অপরাধ না, 149 স্বতন্ত্র অপরাধ না, কিন্তু এই অপরাধের সহায়তা
এটা একটা কি স্বতন্ত্র অপরাধ, মানে শুধুমাত্র এই ধারায় মামলা করা যেতে পারে। এখন যদি বলেন যে স্যার 109 ধারায় তো শুধু মামলা করা যায় না, সেই ব্যাখ্যা পরে আসতেছি, বাট এটা শুধু একটা স্বতন্ত্র অপরাধ, শুধু এই ধারায় মামলা করা যেতে পারে। কিন্তু আগের যে 34 আর 149 এগুলা কিন্তু স্বতন্ত্র অপরাধ। এখন আমরা বাংলাদেশের বাইরের সংগঠিত কোনো কাজে প্ররোচনা দিলে, এটা ফৌজদারি কার্য সরি দণ্ডবিধিতে 108 ক এটা বিশেষভাবে যুক্ত করছে পরবর্তীতে। একটু পড়ি দেখেন, বাংলাদেশের বাহিরে সংগঠিত কোনো কাজে প্ররোচনা দিলে, যে ব্যক্তি বাংলাদেশে অবস্থান করে, মানে একজন ব্যক্তি বাংলাদেশে আছে, বাংলাদেশের বাহিরের কোনো দেশে এরূপ কোনো কাজে সহায়তা করে বা যা সংগঠিত হলে অপরাধ বলে বিবেচিত হতো, সেই ব্যক্তি অপরাধের প্ররোচনা করেছে বলে গণ্য হবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আপনি বাংলাদেশে অবস্থান করে পৃথিবীর অন্য কোনো দেশে চিঠি মারফত হোক, টেলিফোন মারফত হোক, একজনকে অপরাধ করতে কি করছেন? প্ররোচনা দিয়েছেন। তো সেই অপরাধটা হোক বা না হোক, আপনি কিন্তু কি প্ররোচনার জন্য দায়ী হবেন। এটা এটা হচ্ছে যে বাংলাদেশে বসে এতক্ষণ যা পড়ছে এগুলো বাংলাদেশ থেকে বাংলাদেশ, আর এটা হলো বাংলাদেশ থেকে বসে প্ররোচনা দিচ্ছে কোথায়? বাংলাদেশের বাইরে। আরিফ সাহেব উদাহরণটা পড়েন, পড়েন, জোরে পড়েন, জোরে, যাতে সবাই শোনে। বাংলাদেশে বসবাসকারী ক পড়েন, আবার পায়ে দাঁড়ান, ওনার পড়তে দেন। পড়েন, জোরে আরেকবার পড়েন, আরেকবার পড়েন, আসেন কে, ওনার পড়তে দেন, বলেন। বাংলাদেশে বসবাসকারী ক হুম ভারতের মৌলনায় হুম অবস্থিত হককে প্রতিষ্ঠিত করে হুম একজন বিদেশিকে হত্যা করার জন্য হুম হুম কোন অনুষ্ঠানে প্ররোচনা বিদেশে করলেও হুম কোন অনুষ্ঠানে সহায়তা করার জন্য দোষী হবে, হুম। কারণ কোন অনুষ্ঠানের প্ররোচনাটি বাংলাদেশে করেছে। দেখেন, বাংলাদেশে বসবাসকারী ক, কতে ধরেন কলিমুল্লাহ। কলিমুল্লাহ ভারতের গোয়ায় অবস্থিত, গোয়া ভারতের একটা জায়গার নাম, ভারতের গোয়ায় অবস্থিত একজন খবির নামে একজন ব্যক্তি আছে, তারে ফোন দিয়ে বলছে, ধরেন ফোন দিয়ে বলুক, চিঠি মারফত বলুক, বলছে যে তুমি অমুকরে হত্যা করো। খুন অনুষ্ঠানের প্ররোচনা যদিও দিছে কোথায়? বিদেশে। ক খুন অনুষ্ঠানের সহায়তার জন্য দোষী হবে, কারণ খুন অনুষ্ঠানের প্ররোচনাটি ক বাংলাদেশে করেছে। তাহলে আমরা যা যা পেলাম এখানে দেখেন, প্রথমে পেলাম প্ররোচনার সংজ্ঞা 107, 3টি উপায়। প্ররোচনা যে করে তাহলে বলে তাকে বলে প্ররোচনাকারী 108। আর ওখানে কতগুলো উপাদান আছে, যে প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হোক বা না হোক, যার প্রস্তাব দেওয়া হয়েছে সে যদি রাজি হোক বা না হোক, তার করার যোগ্যতা থাকুক বা না থাকুক, এই সব কথাগুলো আছে কত? 108। আর 108 কতে আছে যে বাংলাদেশে বসে যদি আপনি কাউরে বিদেশে অপরাধ করার প্ররোচনা দেন তাহলে হবে কত? 108। এবং এখন আমরা দেখবো প্ররোচনার শাস্তি। হ্যাঁ বলেন। আপনি বিদেশে বসে বাংলাদেশের প্ররোচনা দিচ্ছেন, তাই? আচ্ছা, বিদেশে বসে বাংলাদেশের প্ররোচনা দিলে দেখতে হবে যে ওই লোকটা কি বাংলাদেশে কিনা। তখন ওই যে দণ্ডবিধির 3-4 ধারার বিষয়, 3-এ তো আসে না, 4-এ আসে। দেখা গেলো যে ওই বাংলাদেশি নাগরিক যদি হতো তাহলে তার বিচার বাংলাদেশি আইনে করা যেত। যদি সে বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজে বসে প্ররোচনা দিত তাহলে তার বিচারও বাংলাদেশে করা যেত। আচ্ছা, এখন আমরা দেখবো প্ররোচনার শাস্তি। দেখেন, আমরা প্ররোচনা যে অধ্যায়টা, এই অধ্যায়টা হলো 109 থেকে 120, 107 থেকে 120, সরি 107 থেকে 120। তো এর মধ্যে 7, 8, 8 ক এগুলা তো প্রসিডিউরাল সেকশন, মানে এগুলো তো সংজ্ঞা দিছে বা অন্যান্য বিষয়গুলো আলোচনা করছে। বাট প্ররোচনার যে শাস্তি, এই শাস্তি সম্পর্কে আলোচনা করছে 109 থেকে 120। দেখেন 109 থেকে কত? 109 থেকে 120। তো প্ররোচনার শাস্তি আসলে এটারে আমরা 2 ভাগে ভাগ করব। এই যে 109 থেকে 120, এটারে কয় ভাগে ভাগ করব? 2 ভাগে। দেখেন, প্রথমে লেখেন এভাবে, এখন একটু লিখতে পারেন, প্ররোচনার ফলে
অপরাধ সংঘটিত হলে, মানে যে প্ররোচনাটা দিছে সেই প্ররোচনার ফলে যদি অপরাধ সংঘটিত হয়, তাহলে শাস্তির কথা আলোচনা আছে ধারা 109 থেকে 114 পর্যন্ত। বুঝছেন? প্ররোচনার 9 থেকে প্ররোচনার ফলে যদি অপরাধটা সংঘটিত হয়, তাহলে এর শাস্তি আলোচনা করছে 109 থেকে 114। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আমি একজনকে বললাম যে আপনি অপরাধটা করেন, এবং আমার কথা মতো সেই অপরাধটা করছে, মানে আমার প্ররোচনার ফলে অপরাধটা কি সংঘটিত হয়েছে, তাহলে শাস্তি আসবে 109 থেকে 114। আর নিচেরটা লিখবেন, প্ররোচনার ফলে যদি অপরাধ সংঘটিত না হয়, প্ররোচনার ফলে যদি অপরাধ সংঘটিত না হয়, প্ররোচনার ফলে যদি অপরাধ সংঘটিত না হয়, তাহলে শাস্তি আছে 115 থেকে 120। 115 থেকে 120। তো এখানে প্ররোচনার শাস্তি আছে 109 থেকে কত? 120। তো এর মধ্যে আপনার মনে রাখতে হবে যে যদি প্ররোচনার ফলে অপরাধটা সংঘটিত হয়, তাহলে শাস্তির যে শাস্তি আছে 109 থেকে 114, আর অপরাধ যদি সংঘটিত না হয় তাহলে আছে 115 থেকে 120। তো এখন আমরা প্রথমে যেটা মনে রাখবো সেটা হলো 109 ধারা। প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হলে, প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হলে শাস্তি কিভাবে নির্ধারিত হবে তা 109 ধারায় উল্লেখ করা হয়েছে। আগে আমার কথা শুনেন, তারপরে আমরা এখানে পড়া শুরু করব। সেটা হলো প্ররোচনার শাস্তিটা কখন 109-তে আসবে। শুনেন, যদি কোন ধারায় কোন অপরাধের প্ররোচনার শাস্তি আলাদা করে দেওয়া আছে, তাহলে আর 109 রে লাগবে না। মানে হলো ধরেন দণ্ডবিধিতে আছে শিশু উন্মাদ মাতাল ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনার শাস্তি আছে 305, আর অন্যান্য ব্যক্তিদের আত্মহত্যায় প্ররোচনা আছে 306। এই কারণে ওই শিশু উন্মাদ যদি আত্মহত্যার প্ররোচনা দেয় শাস্তি হবে 305-এ, বা অন্য অন্য ব্যক্তির আত্মহত্যার প্ররোচনা দিলে শাস্তি হবে 305-এ 306। কিন্তু আমাদের দণ্ডবিধিতে খুনের শাস্তি আছে, কিন্তু খুনের প্ররোচনার আলাদা ধারা নাই। তো যে জায়গায় যে অপরাধের প্ররোচনার জন্য আলাদা ধারা নাই, সেই ক্ষেত্রে অপরাধটা যদি সংঘটিত হয়, অপরাধটা কি প্ররোচনার ফলে যদি অপরাধটা সংঘটিত হয়, তাহলে ওই যিনি কাজটা করছে অপরাধীরও যে সাজা, প্ররোচনাকারীরও সেই সাজা। এটা বলছে 109। অর্থাৎ যদি দণ্ডবিধিতে খুনের প্ররোচনার আলাদা সাজা থাকতো, তাহলে কখনোই 109 আসতো না। যেহেতু খুনের প্ররোচনার আলাদা সাজা নাই, তাই ডিপজলের প্ররোচনার মতে যদি তার ছেলেবেলারা কাউকে হত্যা করে, তাহলে যারা ওই কাজটা করলো তাদের বিরুদ্ধে তো 302, আর ডিপজলের বিরুদ্ধে 302 এর সাথে আসবে কত? 109। 302 এর সাথে 109 বলতে বোঝায় যে ডিপজলের প্ররোচনায় ওই অপরাধটা সংঘটিত রয়েছে। কিন্তু ধরে নেই যে খুনের প্ররোচনার আলাদা ধারাই আছে 302 ক, 302 ক, তাহলে আর কিন্তু 109 রে লাগতো না। তাহলে যারা খুন করছে তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হতো 302-এ, আর ডিপজলের বিরুদ্ধে চার্জ গঠিত হতো 302 কতে, কারণ খুনের প্ররোচনার সাজা তো আলাদা আছে। যে জায়গায় খুনের প্ররোচনার আলাদা সাজা নাই, সেই জায়গায় আসবে কত? 109। এবং সেক্ষেত্রে ওই মূল অপরাধেরও যে সাজা, খুনেরও কি সেই সাজা। তো এখন পড়ার আগে একটা কথা শুনে নেন। আমরা তো একটু আগে পড়লাম যে প্ররোচনার ফলে যদি অপরাধ সংঘটিত হয়, তাহলে সাজা আছে 109 থেকে কত? 114। তো এর মধ্যে 109 আর 114-র একটা মিল আছে।
মিলটা হলো যে প্ররোচনা দিতেন, অপরাধ সংঘটিত হয়েছে 109, প্ররোচনা দিছেন অপরাধ সংঘটিত হয়েছে, বাট ওই মুহূর্তে প্ররোচনাকারী স্বয়ং ঘটনাস্থলে ছিল 114। বুঝেন নাই? ধরেন বাংলা সিনেমা আমরা ফেরত যাই, ডিপজল তার যে চেলাবেলা আছে তাদের বলছে যে যা, ডিপজল বাসায় বসে অর্ডার দিচ্ছে যে অমুকের ঘর পুরাই দিয়ে, তাহলে অমুকের ঘর ওরা ডিপজল বাসায় আছে, ওরা গিয়ে পোড়াই দিছে। তাহলে এই জায়গায় ডিপজল প্ররোচনা দিছে, অপরাধ ঘটছে। এখানে ঘর পোড়ানোর শাস্তি হলো 436 ধারায়, যারা অপরাধটা করছে তাদের হলো 436, আর ডিপজল ঘরে বসে অর্ডার দিছে ওর হলো 436 সাথে 109। বুঝছেন? আর ডিপজল যদি স্বয়ং ওই ঘটনাস্থলে উপস্থিত থাকে, ইনস্ট্যান্টলি বলে যে ওরে ঘর ওরে মান, আমি বলতেছি এখন ওরে হত্যা কর, বা আমি বলতেছি ওর ওর ঘর এখন পুরাই দে, তাহলে ঘর পোড়ানো 436, বা ডিপজলের ক্ষেত্রে আসবে 436 সাথে 114। 114 মানে হলো সে উপস্থিত ছিল, সে প্ররোচনা দিছে, উপস্থিত ছিল এবং অপরাধটা সংঘটিত হয়েছে। তাহলে 109-তেও অপরাধ হয়েছে, 114-তেও প্ররোচনার ফলে অপরাধ হয়েছে। বা যদি প্ররোচনা করি ঘটনাস্থলে থাকে তাহলে 114, আর ঘটনাস্থলে না থাকে না বাট সে প্ররোচনা দিছিল তাহলে 109। দেখেন আমরা এবার 109টা একটু পড়ি। আইনের সাধারণ নীতি হলো প্ররোচনাকারী এবং কার্য সংগঠনকারী একই শাস্তি পাবে। দেখছেন, আইনের সাধারণ নীতি বলছে যে প্ররোচনাকারী আর কার্য সংগঠনকারী। হোয়াট ইজ কার্য সংগঠনকারী? কার্য সংগঠনকারী মানে যে কাজটা করছে। কোন অপরাধের সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত থাকলে অপরাধের সহায়তাকারী উক্ত শাস্তিতে দণ্ডিত হবে। উদাহরণ, ক খ নামক একজন উন্মাদ শিশুকে বিষ পান করে আত্মহত্যা করতে প্ররোচনা দেয়। উন্মাদ ব্যক্তি বিষয়ে বিষ হবে। উন্মাদ ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে। শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার সহায়তা করার জন্য শাস্তি দণ্ডবিধি 305 ধারায় উল্লেখ করা আছে। তাই আত্মহত্যায় প্ররোচনা করার জন্য কয়ের শাস্তি 305 ধারা অনুযায়ী নির্ধারিত হবে। কারণ ওই উন্মাদ ব্যক্তিরে আত্মহত্যা প্ররোচনার শাস্তি 305-এ আছে। যদি 305 ধারায় না থাকতো তাইলে আসতো কততে? 109। কোন অপরাধের সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে অপরাধের সহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। এই যে দেখেন, কোন অপরাধের সহায়তার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে মানে ওই অপরাধের সহায়তার আলাদা কোনো শাস্তি নাই, অপরাধের সহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। উদাহরণ যদি আমরা পড়ি, এ এবং বি এ করতে জেড কে বিষ প্রয়োগে হত্যার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ওই ষড়যন্ত্র অনুযায়ী এ বিষ সংগ্রহের জন্য বি কে প্রয়োজনীয় অর্থ দেয় এবং বি বিষ সংগ্রহ করে এ এর অনুপস্থিতিতে ওই বিষ জেড কে পান করিয়া তার মৃত্যু ঘটায়। এখানে বি খুনের জন্য দায়ী হবে, যেহেতু সে সরাসরি বিষ খাওয়াইছে, তাহলে সে দণ্ডিত হবে কিসের জন্য? খুনের জন্য, এবং খুনের জন্য নির্ধারিত 302 ধারায় দণ্ডিত হবে। অন্যদিকে এ খুনের সহায়তা করার জন্য দায়ী হবে, কিন্তু খুনের সহায়তা করার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই, তাই এই ক্ষেত্রে মূল অপরাধ অর্থাৎ খুনের জন্য 302 ধারায় দণ্ডিত হবে। বুঝছেন? তাহলে যদি কোনো প্ররোচনার শাস্তি আলাদা করে বলা থাকে তাহলে আর 109 দরকার নাই, কিন্তু আলাদা করে বলা নাই এবং প্ররোচনার ফলে অপরাধটা সংঘটিত হয়েছে তাহলে 109। আর প্ররোচনাকারী যদি স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থাকে 114, অবশ্যই মূল ধারার সাথে, মূল অপরাধের ধারার সাথে। 302 এর সাথে 109 বা 302 এর সাথে 114। যদি ঘটনাস্থলে থাকতো তাহলে 302 এর সাথে 114, আর ঘটনাস্থলে না থাকলে 302 এর সাথে 109। এখানে তো 109 302 এর সমান পাচ্ছি। হ্যাঁ উপস্থিত থাকা তো হ্যাঁ, ডিফারেন্স আছে। 114 আমরা পড়ি তাহলে বুঝবেন। আসেন 114-তে আসি। ধারা 114, অপরাধ সংগঠনকালে অপসহায়তাকারীর উপস্থিতি। 114 পাইছেন? অপরাধ সংগঠনকালে অপরাধে সহায়তাকারীর কি উপস্থিতি। অপরাধ সংগঠনের সময় অপসহায়তাকারী উপস্থিত থাকলে সে এমন কার্য করেছে বলে গণ্য হবে। এই যে দেখেন কথাটা, যদি সে উপস্থিত থাকে তাহলে ধরে নিতে হবে সে স্বয়ংই এই কার্য করছে। আগেরটা সহায়তা করছে, ওটার এটা সমান শাস্তি। আর যদি উপস্থিত থাকে সহায়তা করছে, এবার ধরে নেওয়া হবে সেই এই কাজ করছে। বিচারিক নজির দেখেন,
ধর্ষণকারীদের সহায়তার জন্য ধর্ষণকারীর সময়ে যিনি ছুরি সহ গার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন তাকে দণ্ডবিধির 376 ধারা এবং 114 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া যাবে। দণ্ডবিধি 376 ধারা বলতে ধর্ষণের শাস্তি। এখন ধর্ষণ করতে যারা, সে সরাসরি ধর্ষণের সাথে সম্পৃক্ত না, বা যারা ধর্ষণ করেছে তাদের ছুরি সহ গার্ড দিছে, পাহারা দিছে, তাহলে সে যেহেতু ঘটনাস্থলে উপস্থিত ছিল তার বিরুদ্ধে আসবে 376-এর সাথে কত, 114। যদিও সে ধর্ষণ করে নাই, কিন্তু ধরে নেওয়া হবে সে ধর্ষণ করেছে। মানে এটা বোঝানোর এই কারণে যে তার অপরাধের প্রকৃতি আরো বেশি, কারণ সে এই জায়গা প্ররোচনা দিছে দাঁড়াই থেকে। বুঝতে পারছেন? তাহলে 109 আর 114-এর মধ্যে মূল পার্থক্য হলো প্ররোচনা দিছেন, অপরাধ হয়েছে, উপস্থিত ছিলেন না 109, উপস্থিত ছিলেন 114। কোর্ট কাছারিতে থানায় মামলা লেখার সময় 109, 114 এই দুই ধারার ব্যবহারই দেখবেন সবচেয়ে বেশি প্ররোচনার ক্ষেত্রে। তাহলে 34-এ 2 বা ততোধিক, 149-এ 5 বা ততোধিক, 109-এ সর্বনিম্ন একজন, নাকি? বা প্ররোচনার ক্ষেত্রে সর্বনিম্ন একজন। 109 আর 114 বুঝতেন কিনা বলেন? ওকে, বলেন। এই একসময় ফুলের সবাই তো সে পাবে না, হুম, নাকি? হুম। অপরাধী আর সহায়তাকারী সমাজ আছে। হ্যাঁ, তো তার কি হলো স্যার, মানে খুনের তার মৃত্যুদণ্ড হলো, সমাজ সাজা। কিন্তু এই উপস্থিত থাকার কারণে এর একটা কি হতে পারে, অর্থদণ্ড হতে পারে, এটা সমস্যা। আচ্ছা, এটা আসলে আপনার ভিভিএস নেচার বোঝাচ্ছে। ধরেন আমরা সবাই জানি একদিন রোগ ব্যাধিতে মারা যাব, আলটিমেটলি উদ্দেশ্য কি? মারা যাওয়া, মারা যাবো, বা পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। আর যার ক্যান্সার হয়, দুরারোগ্য ব্যাধি হয়, তাহলে সে ভয় পাই কেন? সে আমি আরো দ্রুত মারা যাচ্ছি, মানে সম্ভাবনাটা বেড়ে যায়। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি মারা যাওয়ার ভয় করেন, রোগ হোক বা না হোক, একসময় তো আমি মারা যাবই, এটা তো কনফার্ম, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আর ক্যান্সার বা দুরারোগ্য ব্যাধি হলে আপনিও মারা যাবেন, কিন্তু ওই সময় আপনি মনের মধ্যে একটা ভয় থেকে বসছে যে আমি আগে কোন সময় মারা যাইতাম আমি জানি না, কিন্তু এখন এইটা যেহেতু আসছে আমি কেমনে মারা যাবো, দ্রুত মারা যাবো, একটা ভয় এসে কাজ করছে। তো এই জায়গায় আপনার যে প্রশ্নটা যে স্যার 109-ও তো সেই শাস্তি আর 114-তেও সেই শাস্তি, তাইলে দুই ধারার যোগ করার কারণ কি? একটা এমফেসিস করছে, 114-তে বলছে যে যদি স্বয়ং উপস্থিত থাকে তাহলে ধরে নেওয়া হবে সেই অপরাধটা করছে, এইভাবে শাস্তি পাবে। আর 109 বলছে প্ররোচনা করছে, ঘটনাস্থলে ছিল না, তাহলেও অপরাধেরও যে সাজা এইটারও কি সেই সাজা। কারণ ওই 114 আর 109 বিচার ধরেই দেবে যে এই শুনেন, আপনি 50 পেয়ে পাস করছেন আর একজন 80 পেয়ে পাস করছে, দুইজনের দৃষ্টি পাস, কিন্তু ভাইবা বোর্ডের ট্রিট হবে আলাদা আলাদা। যে দেখবে যে রিটেনে পাইছে 50 আর রিটেনে পাইছে 80, আলটিমেটলি তো দুজন পাসই করতেছেন, কিন্তু দুইজনের সাথে ভাইবা বোর্ডের ইন্টারাকশন কিভাবে হবে? আলাদা। এই হলো কথা। বহু উদাহরণ দেওয়া যায়। ধরেন আল্লাহ আপনারা বলছে যে ভালো কাজ করলে তুমি জান্নাতে যাবে, কিন্তু এর মধ্যে কিছু সুনির্দিষ্ট ভালো কাজ বলে দিছে যে এইগুলা করলে জান্নাতে যাওয়ার পসিবিলিটি আরো বেশি। আচ্ছা, আমরা ধারা 120-এ আসি। দেখেন, সরি, 109 আর 114 আশা করি বুঝতে পারছেন। আমরা একটু ব্রেক নেই, ব্রেকের পরে আবার শুরু করতেছি, 5 মিনিটের ব্রেক। আচ্ছা, আমরা 109 আর 114 পড়ছি। এখন যে ধারাগুলো পড়বো এগুলো আসলে জোর জোর। 110 আর 112 এক জোড়া, 111 আর 113 একসাথে। আমরা 110 আর 112 পড়বো একসাথে। প্রথমে পড়ি আমরা 110। দেখেন, না, 110 আর 112 পড়বো একসাথে, আর 111 আর 113 পড়বো একসাথে। তো প্রথমে আসি, তার আগে বলিনি, এটা শুনেন। 110, 111, 112, 113 এই চারটা ধারায়, 10, 11, 12, 13 এই চারটা ধারায় যে অপরাধের প্ররোচনা দেওয়া হয়েছে, অপরাধটা হয়েছে আর একটা। ধরেন একজনরে বলছে যারে হত্যা করতে, মারতে বলছে, ধরেন হত্যা করতে বলছে করিম রে, সে যে হত্যা করছে খবির রে। বা
বলছে ঘর পুরাইতে, ঘর পুরানোর সাথে চুরিও করছে, বলছে হালকা থাপ্পড় দিতে, জোরে থাপ্পড় দিতে কানের পর্দা ফেটে গেছে বা দাঁতে পোকা ছিল তার পড়ে গেছে। তো মানে অপরাধ করতে বলছে একটা, হয়ে গেছে কি আর একটা। এখন কি প্ররোচনাকারীর দায়, এই সম্পর্কে আলোচনা করছে এই 4টা ধারায়, যে প্ররোচনাকারী কি ভিন্ন অপরাধের জন্য দায়ী হবে কিনা, কারণ সে তো বলছে একটা করতে কিন্তু ও তো দায়ী করছে আর একটা। এই 4টা ধারার মূল থিম এক, কিন্তু এই 4টা ধারার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। তো প্রথমে যেটা আমরা পড়বো দেখেন ধারা 110, অভিপ্রায় ভিন্ন অন্য কোন অভিপ্রায় অপরাধ সংগঠনের ক্ষেত্রে। 110 ধারা অনুযায়ী যদি প্ররোচিত ব্যক্তি মানে হলো অপরাধী, প্ররোচিত ব্যক্তির সহায়তাকারী অভিপ্রায় ভিন্ন, মানে তারে যে অপরাধে সহায়তা করছে সেই অভিপ্রায় ভিন্ন অন্য কোন অভিপ্রায় অপরাধজনক কার্য করে, সেক্ষেত্রে আন্ডারলাইন করেন ভিন্ন অভিপ্রায়ের অপরাধী শাস্তি সহায়তাকারীর শাস্তি হবে। মানে হলো যে কাজের, সহজভাবে যদি এইভাবে বলি, যে কাজের প্ররোচনা দিছিল করছে ভিন্ন আর একটা, তাহলে প্ররোচনাকারী ওই ভিন্ন কাজের প্ররোচনাকারী হিসেবেই শাস্তি পাবে। তবে কথা আছে, উদাহরণ পড়ি তাহলে বুঝবেন। উদাহরণ পড়ার আগে আমি একটা এইভাবে বোঝাই। ধরেন আপনি একজনকে প্ররোচনা দিছেন যে ওরে মুখে থাপ্পড় দিয়ে বা ওর মুখে একটা চড় দিয়ে এসো। তো দণ্ডবিধিতে এই হালকা মানে যে কোন দৈহিক যন্ত্রণা বৈকল্য পীড়া, এটা হলো আঘাত। আর গুরুতর আঘাত হলো 8 প্রকার 320 ধারায়, ওই যে পুরুষত্বহীনকরণ, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করা, স্থায়ীভাবে শ্রবণ শক্তি নষ্ট করা, অঙ্গ বা অস্থির মানে বিনষ্ট, অঙ্গ বা অস্থির স্থায়ী বিনষ্ট, হাড় বা দন্তভঙ্গ, মস্তক বা মুখমণ্ডল স্থায়ী বিবৃতি, এমন কোন কাজ যে 20 দিন যাবত কাজ করতে, এমন কোন আঘাত যা 20 দিন যাবত তার দৈনন্দিন কাজ করতে দেয় না। এই 8টা হলো গুরুতর আঘাত। এখন আপনি বলছেন যে ওরা একটা থাপ্পড় দিয়াই, সে থাপ্পড়ই দিছে কিন্তু থাপ্পড়ে দেখা গেল তার কানের পর্দা ফেটে গেছে, তাহলে আপনি করতে বলছিলেন সিম্পল হার্ট মানে সাধারণ আঘাত, কিন্তু সে সাধারণ আঘাতই করছে কিন্তু ঘটনা ঘটে গেছে। তাহলে এই ক্ষেত্রে আপনি কিন্তু কানের পর্দা ফাটাইতে বলেন নাই, কিন্তু কানের পর্দা ফেটে গেছে, তাহলে এই ক্ষেত্রে আপনি কানের পর্দা ফাটানোর প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবেন। এটা হলো 110। 110টা হ্যাঁ প্ররোচনাকারীও দায়ী হবে, কারণ 110 এর মূল থিম হলো যে অপরাধটা হইছে সেটা একই প্রকৃতির অপরাধ হইছে। কি বলেন? একই প্রকৃতির অপরাধ হইছে, মানে আঘাত আর গুরুতর আঘাত একই প্রকৃতির না, মানে একই প্রকৃতির মানে হলো একই টাইপের নেচার, একই নেচারে, যে হালকা করতে বলছিলেন হয়ে গেছে ওটার চেয়ে গুরুতর। এটা হলো 110। এই যে উদাহরণটা পড়ি, ক খকে প্ররোচনা দেয় সে যেন গ কে থাপ্পড় মারে, কিন্তু খ গ কে মারাত্মক ভাবে জখম করে। এখন আপনি বলতে পারেন যে স্যার থাপ্পড় দিয়াতে মারাত্মক জখম কিভাবে হলো? ওই যে কানের পর্দা ফেটে গেলে তার এই জায়গায় হাড় একটা ছোট্ট হাড্ডি একটা ভেঙে গেছে, তখনই তো সেটা হয়ে যাবে কি মারাত্মক জখম। এই ক্ষেত্রে ক অপরাধের সহায়তাকারী হিসেবে মারাত্মক জখমের কি পাবে? শাস্তি পাবে। বুঝছেন? এটা হলো কত ধারা? 110। আমরা চলে আসি 112। আমি আবারও বলি, এই 4টা ধারার মূল থিম কিন্তু এক, মানে অপরাধ করতে বলছিলাম হয়েছে কি আরেকটা। তাহলে আমরা 110 মনে রাখবো, যে কাজের জন্য প্ররোচনা দিছে একই ধরনের ভিন্ন আর একটা হয়েছে। আমরা চলে এসে 112, যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেটার সাথে এটা গোল্ডেন, সেটার সাথে ভিন্ন অপরাধ সংগঠিত হলে। পাইছেন? মানে যেটার প্ররোচনা দিছে সেইটা তো হয়েছেই, সাথে কি আর একটা। দেখেন, যে কাজের জন্য প্ররোচনা প্রদান করা হয়েছিল সেই কাজটি সম্পাদিত হলে এবং সেই অপরাধ সম্পন্ন করতে গিয়ে, আন্ডারলাইন করেন, সেটা সম্পন্ন করতে গিয়ে আর একটি অপরাধ সম্পন্ন করা হলে প্ররোচনাকারী উভয় অপরাধের প্ররোচনাকারী হিসেবে শাস্তি পাবে। উল্লেখ্য যে, আন্ডারলাইন করেন, প্রথম অপরাধ সম্পন্ন করতে গিয়ে দ্বিতীয় অপরাধটি করা হয়েছে, মানে আপনি যে ভিন্ন আর একটা অপরাধ করছেন এটা না করলে আপনি প্রথমটা করতে পারতেন না। এখানে দ্বিতীয় অপরাধটি প্রথম অপরাধের ফলাফল। উদাহরণ দিলে ভালো বুঝবেন। ধরেন আপনি বলছেন যে যা অমুকের বাসা থেকে ওর চেক বই নিয়ে আয়, যে কোনো মূল্যে হোক চেক বই নিয়ে আয়। এখন যার চেক বই আনতে গেলেন সে কি আপোষে দিবে?
সে বাধা দিছে, তারে মারপিট করে ওই চেক বই আনা লাগছে, কিন্তু আপনি মারপিটের কথা বলেন নাই। কিন্তু আপনি যদি চেক বই আনতে যান তাহলে অবশ্যই কি করা লাগে? মারপিট করা লাগে। তাহলে আপনি চেক বই আনার যে ধরেন চেক বই যদি দস্যুতা হয়, যে জোর করে কোনো কিছু আনা, এটা তো কিসের সামিল? দস্যুতার সামিল। তাহলে এটা যদি দস্যুতার প্ররোচনা দিতেন কিন্তু সেই সাথে সাথে মারামারিও করা লাগছে, তাহলে এখানে দস্যুতা এবং মারামারি দুইটার প্ররোচনার জন্যই আপনি কি হবেন? দায়ী হবেন। কারণ যে কাজটার আপনি প্ররোচনা দিচ্ছেন ওটা করতে গেলে আরো একটা অপরাধ করা লাগে। তাহলে 110-এর সাথে 112-র পার্থক্য কি? 10-এ হলো যে কাজের প্ররোচনা দিচ্ছেন একই নেচারের আর একটা করছেন, 110। আর 112-তে হলো যে কাজের প্ররোচনা দিচ্ছেন ওটা যদি করতে যাই তাহলে আরো একটা করা লাগে। দুইটা কিন্তু একই নেচারের না, ওইটা করতে গেলে আরো একটা করা লাগে। এটা হলো 112। এই যে দুইটা সাজা। হ্যাঁ, ক খকে প্ররোচনা দেয় সে গয়ের বাসা থেকে জোর করে কিছু বস্তু নিয়ে আসে, সেজন্য গয়ের বাসা থেকে জোর করে কিছু বস্তু নিয়ে আসে, দেখছেন? ক করে বলছে যে তুমি গয়ের বাসা থেকে জোর করে কিছু নিয়ে আসো, খ আনতে গেলে গ বাধা দেয়, গ তো আপোষে দিবে না, এটাই স্বাভাবিক। তখন খ গকে মারাত্মক জখম করে এবং ওই বস্তুটি নিয়ে আসে। এখানে উক্ত বস্তু আনার সাথে গ কে মারাত্মক জখম করা সম্পর্কিত, তাই ক প্ররোচনাকারী হিসেবে উভয় অপরাধের জন্য কি হবে? তাই হবে। বুঝছেন? তাহলে আমার 110 মনে রাখবো, যে কাজের প্ররোচনা দিছিল সেটা করতে গিয়ে আর একটা করতে 110। আর 112 মনে রাখবো, যে কাজটা করতে বলছে সেটা করতে গেলে আরো একটা কাজ করা লাগে, তাহলে এই দুইটার প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবে। এটা কত? 112। আশা করি বুঝছেন। নতুন করে করা যেটা করতে বলছে নতুন শব্দ দেন কি দেখেন? ভিন্নতা ভিন্নতম ভিন্ন হন না। আচ্ছা নিজে ওইভাবে নয়। ওটা তো যেটা করতে কইছিলাম তাহলে একটু আর একটু ডিপ করে দেবে। না যেটা হচ্ছে আপনি সাথে ভালো হয়। এটা তো এই থামেন, তাহলে থামেন। ডিপ করে দাও। ডিপটাই ভালো। দেখেন, ভর্তি করতে হালকা ডিপ। আর এটা 10 হ্যাঁ? এটা 10 আচ্ছা আমরা চলে আসি, আশা করি 10-12 বুঝছেন। আমরা এখন পড়বো 11-13। এই আপনারা অনলাইনে যারা আছেন প্রশ্ন করেন ভাই, আপনারা তো ডাম উইটনেসে ভূমিকা অবলম্বন করতেছেন, কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেন না, কোনো কিছু না বুঝলে বলেন। হুম, আচ্ছা আমরা 111 ধারা পড়বো। তার আগে বিথিকা আপনার কাছ থেকে শুনি 110 আর 12-র পার্থক্য কি বলেন, তাহলে আবার আমরা 111-13 পড়বো। করতে বলছে মানে একই নেচারে। আচ্ছা, হুম, 112। গেলে তার নতুন করে যেটা বুঝবো আমি জানো নাই তার সেটা তাই দুইটার জন্য এটাই। কিছু জিনিস তাই জি, বিষয়টা ওটাই, মানে আমি ওই কাজটা করতে গেলে আরো একটা করা লাগে। চলে এসে 111। অপসহায়তা, আপনি যদি প্রথম প্রথম যারা পড়তেছেন, এর আগে এই ধারাগুলো যারা এত বিস্তারিত স্পেসিফিক ভাবে সুনির্দিষ্ট ভাবে পড়েন নাই, তাদের জন্য একটি জটিল লাগতে পারে, বাট আপনি একা একা পড়তে গেলে আরো জটিল বেশি লাগতো। আমি তো চেষ্টা করতেছি আপনার বোঝানোর জন্য। মূল থিমটা 10-এ একই ধরনের কাজ করছে বাট গুরুতরটা, আর 12-তে হচ্ছে যে কাজটা করতে বলছে ওটা করতে গেলে আরো একটা করা লাগে। এটা হলো 10 আর 12 পার্থক্য, বাট উভয় ক্ষেত্রেই কিন্তু যে কাজের প্ররোচনা দিছে ঘটছে আর একটা। 111 দেখেন, অপসহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদন করার ক্ষেত্রে অপসহায়তাকারীর দায়ী। যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো কাজ অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে উক্ত কাজের সহায়তাকারী অনুষ্ঠিত কাজের জন্য শাস্তি পাবে। সেই কাজের জন্য যে কাজে সে যে কাজের জন্য সহায়তা করেছিল সে কাজের জন্য নয়। তবে শর্ত হলো অনুষ্ঠিত কাজটি আন্ডারলাইন করবেন, প্ররোচনা বা সহায়তার গোল দিবেন, সম্ভাব্য ফল ছিল, এবং সহায়তাকারী প্ররোচনা অনুসরণ করতে গিয়ে সেই সম্ভাব্য কাজটি অনুষ্ঠিত করেছে। মূল কথা এক, পার্থক্য সম্ভাব্য ফল, মানে যে কাজের প্ররোচনা দিচ্ছেন ঘটছে আর একটা।
এখন আরেকটার জন্যই প্ররোচনাকারী দায়ী হবে যদি ওই ভিন্ন কাজটা প্ররোচনাকারী প্ররোচনার সম্ভাব্য ফল হয়। এখন সম্ভাব্য ফল এটা আমি বুঝবো কিভাবে? সম্ভাব্য ফল হলো এরকম, এই জায়গায় দুইটা উদাহরণ আমরা মনে রাখবো যে একজন যে আপনি বলছেন যা অমুকের গাজী টায়ার টিউবে আগুন দিয়ে আয়, ওদের গোডাউনে, তাহলে আপনি প্ররোচনা দিচ্ছেন আগুন দেওয়ার। ও করছে কি, আগুন দেওয়ার সাথে সাথে ওই জায়গার জিনিসপত্র চুরিও করছে, ঠিক আছে? এখন চুরির সাথে আগুন দেওয়ার কিন্তু কোনো সম্ভাব্য ফল নাই, মানে আগুন দিছে, চুরি করতে তো বলে নাই। সো এই জায়গায় যিনি প্ররোচনা দিচ্ছেন তিনি শুধু আগুন দেওয়ার অপরাধের প্ররোচনাকারী হিসেবে শাস্তি পাবে, চুরির প্ররোচনাকারী হিসেবে কিন্তু সে শাস্তি পাবে না, কারণ ঘর পোড়ানোর সম্ভাব্য ফল কিন্তু চুরি না, বুঝছেন? কিন্তু একটা ছোট্ট শিশু ধরেন চায়ের দোকানে কাজ করে, তারে চায়ের দোকানদার বলছে যে এই চাটা, ওই চার দোকানদার ধরেন গোপনে বিষ মিশায়, এই চাটা অমুকরে দিয়ে, দুইজন ব্যক্তি বসা, তো যারে দিতে বলছে তার পাশের জন দিছে, সে খেয়ে মারা গেছে। তাহলে এই জায়গায় চায়ের দোকানদার যার প্রতি ইঙ্গিত করতে সে মারা না গেলেও মারা গেছে কি আর একজন, এবং এটা তার প্ররোচনার সম্ভাব্য ফলাফল। তো এই ক্ষেত্রে কিন্তু চায়ের দোকানদার প্ররোচনাকারী হিসেবে কি পাবে? দায়ী হবে। ওই গোডাউনে যদি আমি নাইট কেন মারা তাহলে তো হ্যাঁ, ধন্যবাদ। শাকিল বলছে যে গাজী টায়ারের গোডাউনে আগুনের ঘটনায়, আগের তো উদাহরণ দিচ্ছি চুরির উদাহরণ, আর দেখা গেল আগুনের ঘটনায় ওই জায়গায় নাইট গার্ডও মারা গেছে, তাহলে সেক্ষেত্রে সে প্ররোচনাকারী হিসেবে, কারণ আগুন দেওয়ার সম্ভাব্য ফলাফল কি? মৃত্যু। তাহলে খুনের প্ররোচনা প্লাস আগুন দেওয়ার প্ররোচনা, দুইটার দায়ে সে কি হবে? প্ররোচনাকারী হিসেবে শাস্তি পাবে, বুঝছেন? কারণ এটা তার প্ররোচনার সম্ভাব্য ফলাফল। কত ধারা? 113। তাহলে আমি দেখেন, আমি আবারও বলি যে চারটা ধারা 111, চারটা ধারাই কিন্তু মূল থিম এক, মানে প্ররোচনা দিছি ঘটছে আর একটা। তাহলে 110-এ ঘটছে যেটার প্ররোচনা দিছি একই নেচারের বড়টা ঘটছে, 112-তে যে কাজে প্ররোচনা দিছি ওইটা করতে গেলে আরো একটা করা লাগে, আর 113-তে হলো যে কাজে প্ররোচনা দিছি ঘটছে আর একটা, কিন্তু ওই আর একটা আমার প্ররোচনার সম্ভাব্য ফলাফল। এ হলো পার্থক্য। দেখেন উদাহরণ এক পড়ি। ক একটি 9 বছরের কম বয়স্ক শিশুকে ক্ষয়ের খাবারে বিষ মেশানোর জন্য প্ররোচিত করে এবং তাকে বিষ প্রদান করে। কয় বছর কম বয়স্ক শিশুকে? 9 বছর। শিশুটি ক্ষয়ের খাবারে বিষ দিতে গিয়ে গয়ের খাবারে বিষ প্রদান করে এবং গ মারা যায়। মারতে বলছে কারে? খরে, কিন্তু মারা গেছে কি? গ। এক্ষেত্রে ক হত্যা অপসহায়তার জন্য দণ্ডিত হবে। ক্লিয়ার? কেন দণ্ডিত হবে? কারণ এটা তার প্ররোচনার সম্ভাব্য ফলাফল। দেখেন আমাদের আরিফ সাহেবের নাম চলে আসছে, এটা আপনার নাম মনে করেই বলা। ওই যখন বলছিলাম এই জায়গা ছিল প, বইতে ছিল প, সেই জায়গা বানাই দিছি পবলু। দেখেন উদাহরণ 2, পবলু ফারুককে প্ররোচিত করে মামুনের গৃহ পোড়ানোর জন্য। মানে পবলু বলছে কারে? ফারুক রে, যে তুমি গিয়ে মামুনের ঘর পোড়াই দাও। ফারুক উক্ত গৃহে আগুন লাগায় এবং সেই ঘরের সম্পত্তি কি করে? চুরি করে। এক্ষেত্রে পবলু গৃহটি পোড়ানোর কাজে সহায়তার জন্য দোষী হবে, কিন্তু চুরির জন্য দোষী হবে না, কারণ চুরি একটি পৃথক কাজ ছিল এবং এটি গৃহ পোড়ানোর জন্য সম্ভাব্য ফলাফল। বুঝছেন? 113 111 ভাই। মূল থিম এক, চারটা ধারা 10, 11, 12, 13 মূল থিম এক, যে প্ররোচনা দিচ্ছেন ঘটছে আর একটা, কিন্তু এর মধ্যে আপনারা শনাক্ত করতে হবে যে কোনটা কি। আবারও বলি, একই ধরনের ভিন্নটা ঘটলে 110, যেটা করতে বলছি সেটা করতে গেলে আরেকটা করা লাগে 112, যেটা করতে বলছি করছে আর একটা, কিন্তু দেখবো যে আরেকটা আমার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। কত? 111। দুই উদাহরণ তো 111 করতেছে। অবশ্যই 111, আর একটা তো 111-তে পড়ে, একটা পড়ে না, কিন্তু 111 বুঝাইতে গেলে তো দুইটাই লাগে। একটা হলো বোঝাচ্ছে যে এটা সম্ভাব্য ফল, এটা সম্ভাব্য ফল। 113-তে আসেন 113। প্রবলেমেটিক যদি ঘর নম্বরের উদাহরণ আসে আমাদের 11 দিই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবলেমেটিক আসলে চাইনে টুনে বহু বড় বানানো যায়, একেবারে প্ররোচনাতে শুরু করে সব কিছু আনা যায় সময় থাকলে। আর যদি সময় কম থাকে তাহলে যে জিনিস চাইছে শুধু
সেটা দিয়ে শেষ করে দিতে হবে। তো 13টা আমি পড়ানোর আগে একটু শুনে নেন। 111তে বলছে যে প্ররোচনা সম্ভাব্য ফল কিনা, আর 113তে বলছে মানে যখন প্ররোচনাটা দিছে তখন প্ররোচনাকারী এর সম্ভাব্য ফল সম্পর্কে জানে যে আমি প্ররোচনা দিচ্ছি এটার, বাট এটার আমি যে প্ররোচনা দিচ্ছি এটার ফলে আর একটাও ঘটতে পারে, আগেই অবগত। 111তে সম্ভাব্য ফলাফল সম্পর্কে আগেই অবগত ছিল না, কিন্তু 113তে যখন প্ররোচনা দিচ্ছে সম্ভাব্য ফল সম্পর্কে কি আগেই অবগত। কিভাবে কিভাবে আমি যদি বলি যে একজন লোক বলতেছে যে ডিপজল বলতেছে যে ও অমুক রে এমন ভাবে আঘাত কর, এমন ভাবে জখম কর, ওর মৃত্যুর ঘর থেকে যেন ফেরত আসে, আজরাইলে যেন দেখা পেয়ে আসে, মারা যেন না যায়, বেঁচে থাক কিন্তু যাতে মৃত্যু যন্ত্রণা পায়। এখন যে যখন আপনি এই এই প্ররোচনা কাউকে দিবেন গুরুতর জখমের, তাহলে সে তো মারাও যেতে পারে, কারণ যে জায়গায় গুরুতর জখম আছে সে জায়গায় মারা যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে আপনি এই জায়গায় মৃত্যুর সম্ভাবনা সম্পর্কে কি অবগত, এবং দেখা গেল ঠিকই গুরুতর জখম করতে গিয়ে মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুনের প্ররোচনার জন্যই কি পাবেন, শাস্তি পাবেন, কারণ আপনি যখন প্ররোচনা দিয়েছিলেন ওই মুহূর্তে আপনি সম্ভাব্য ফল সম্পর্কে অবগত ছিলেন। এটা কত 113। তাহলে সম্ভাব্য ফল 111তেও আছে, 113তেও আছে। 111তে আপনি অবগত ছিলেন না, এটা পরে ঘটছে, আর 113তে যখন প্ররোচনা দিতেন তখন আপনি সম্ভাব্য ফল সম্পর্কে অবগত আছেন। প্ররোচনার ফলে ভিন্ন কার্য সংঘটিত হলে এবং উক্ত কাজের সম্ভাব্য ফলাফল সম্পর্কে প্ররোচনাকারী অবগত থাকলে অপসহায়তাকারী দায়ী। যে কার্য করার জন্য প্ররোচনা করা হয়েছে উক্ত কার্যের ফলাফল অপসহায়তাকারী অভিপ্রায় হতে ভিন্ন হলেও উক্ত ফলাফল বিষয়ে অপসহায়তাকারী শাস্তি পেতে পারে যদি এমন সম্ভাব্য ফলাফল সম্পর্কে অপসহায়তাকারী অবগত থাকে। এই যে আন্ডারলাইন করেন, এমন সম্ভাব্য ফল সম্পর্কে কি থাকে, অবগত থাকে। উদাহরণ দেখেন, ক কে গুরুতর জখম করার জন্য গ কে গুরুতর জখম করার জন্য ক খ কে প্ররোচিত করে। ক করে বলছে যে যাও তুমি যে গ রে গুরুতর জখম করো। খ উক্ত প্ররোচনার ফলে গ কে গুরুতর জখম করে এবং যার ফলে গ মারা যায়, এক্ষেত্রে ক খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে। ক জানতো যে প্ররোচিত জখমে গুরুতর জখমের কার্যটির ফলে মৃত্যু ঘটতে পারে, তাই এখানে ক খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে এবং খুনের জন্য নির্ধারিত শাস্তি পাবে। বুঝছেন? তাহলে এই 4টা ধারা আমি আবারও বলি, যে কাজের প্ররোচনা দিছে ভিন্ন আরেকটা ঘটছে, বাট ওই ভিন্নটা একই টাইপের, গুরুতরটা 110। যে কাজের প্ররোচনা দিছে ওটা করতে গেলে আরো একটা করা লাগে এবং ওই আরো একটা করছে 112। যে কাজের প্ররোচনা দিছে ঘটছে আর একটা, দেখতে হবে ভিন্ন কাজটা কি প্ররোচনার সম্ভাব্য ফল কিনা, 111। আর যখন প্ররোচনা দেওয়া হয়েছে তখন প্ররোচনাকারী সম্ভাব্য ফলাফল সম্পর্কে অবগত ছিল, এটা 113। প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হয়েছে 109। প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হয়েছে প্ররোচনাকারী ঘটনাস্থলে ছিল 114। প্ররোচনার সংজ্ঞা দিছে 107। প্ররোচকের সংজ্ঞা দিছে 108। বাংলাদেশে বসে বিদেশে প্ররোচনা দিলে 108। এইগুলাই মোটামুটি আজকে আমরা আলোচনা করেছি, এবং আজকে এই পর্যন্তই। এটা ভালোভাবে পড়ে ফেলবেন, যেদিনের পড়া সেদিন যদি কষ্ট করে দেখেন আপনাদের ভালো একটা প্রস্তুতি আল্লাহর রহমতে হবে এবং প্রচুর পরীক্ষা দিতে পারবেন। জাস্ট কষ্ট করার মানসিকতা থাকতে হবে, নাইলে হবে না। 113 না, যেহেতু সে মারা গেছে, একটা করতে গিয়ে আর একটা খুন মারা গেলে তো আর ওইটার জন্য এই প্রশ্নকারী হিসেবে শাস্তি হবে। আচ্ছা, কোনো প্রশ্ন আছে অনলাইনের ভাই বোনেরা? যদি প্রশ্ন না থাকে এই পর্যন্তই। যাদের এই যে ভর্তি টর্তি হন নাই, বকে টকে আছে, এগুলা স্যারের সাথে চেষ্টামি করেন না, সবাই দিয়ে দেন। যার সমস্যা আছে সে বলতে পারেন, বাট অনেকে আপনারা আছেন সমস্যায় থাকেন না, বাট আমার কাছে আসলেই সকল সমস্যা জেকে বসে। তো আমার চাওয়ার আগ থেকে আপনি যদি দিয়ে দেন তাহলে ভালো হয়, নাহলে পার্সোনালি এটা চাওয়া আপনার জন্য লজ্জাজনক, আমার জন্য লজ্জাজনক। ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামীকাল পরীক্ষা আছে, ফৌজদারি কার্যবিধি পরীক্ষা 5 থেকে 8। আপনারটা দিয়ে দেবো কথা।